এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামক একটি তদন্তকারী সংস্থা ছিল। কিন্তু 2000 সালের 31 মে রাত 12টা থেকে ভোটের নামে একটা প্রহসন কেন দিয়েছে বলতে পারেন? এইরকম লেখা, কারণ ভোটটা হয়নি, এটা ভোট না, এই পুরো ব্যাপারটাই এই যে তালগোল পাকিয়ে দেওয়া সবকিছু না, এরই রিফ্লেকশন হচ্ছে আমাদের দেশের এই অবস্থাটা। ইয়ার কি বেশি না ছ্যাবলাম হচ্ছে। তার জন্য দেখবেন কথায় কথায় বলে শাসক দল, আর শাসক উঠলেই শোষণও আসবে। আজ আমরা কথা বলবো একটা জ্বলন্ত সাংবিধানিক প্রশ্ন নিয়ে, যেটা শুধু আদালতের ভেতরেই নয়, আমাদের জনসাধারণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা উদাসীন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে ইডি। আজকে এই নিয়েই চর্চা হবে, আমাদের কথা বলবো। আমরা সাধারণত নিউজে, যে কোনো মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, টিভিতে আমরা এগুলো দেখে থাকি, শুনে থাকি অ্যাবাউট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে যেটা আমরা ইডি বলে কমনলি জানি। হয়তো দেশ জুড়ে তাদের একটা বিশাল কর্মকাণ্ড চলছে, ভালোই হচ্ছে, নিশ্চয়ই ভালোর জন্যই করছে। কিন্তু প্রশ্ন হলো এই সংস্থার কাজকর্ম সব কি আইনি পরিকাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে? এটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি না। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন একাধারে নিউক্লিয়ার ফিজিসিস্ট, বিশিষ্ট আইনজ্ঞ ডক্টর সুবোধচন্দ্র রয়। চলুন আজ আইন, সংবিধান এই নিয়ে আলোচনা করব। গুড ইভিনিং ডক্টর রয়। গুড ইভিনিং। আবার দেখা হলো আপনার সঙ্গে। আমরা আগের বার যে কথা বলেছিলাম, তখন আপনার সঙ্গে এই টপিকটা নিয়ে পরের বার আসবো বলে উল্লেখ করেছিলাম যে আমরা আপনার কাছ থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে যাকে ইডি বলে, তাকে নিয়ে কথা বলব। কিন্তু তার আগে আমাদের এই সদ্য রাজ্যে সেকেন্ড ফেজ ইলেকশন হয়ে গেল, মানে ভোট। আমি নাগরিক হিসেবে ভোট দিলাম। তো একদম। তো এইবার সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই বিফোর উই গো ইনটু আওয়ার মেইন ডিসকাশন। ওকে, ফাইন, উইথ গ্রেট প্লেজার। এটা বলবো আমি নিশ্চয়ই। ভোট, আচ্ছা, ভোটের ওপরে আমাকে মন্তব্য করতে বলে আমাকে একটু বিপদেই ফেললেন। কারণ ভোটটা হলে তো ভোটের ওপরে মন্তব্য করব। আপনি যে বলছেন যে ভোট হলো এত কিছু, তা ভোটটা হলো কি? আমি বলবো এই যে গত বিহার ইলেকশন হয়েছিল না, সে বিহার ইলেকশন শুরু করে আজ পর্যন্ত একটাও ভোট কিন্তু কোথাও হয়নি। এগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভোটের নামে একটা প্রহসন। কথাটা বলতে হবে, আমাদেরই বলতে হবে কাউকে। কারণ ভোটটা হবে কিসের বেসিসে? প্রথম ব্যাপারটা নিশ্চয়ই একটা ভোটার তালিকা তৈরি। তা ভোটার তালিকাটা কি তৈরি হয়েছিল? ভোটার তালিকা তৈরি করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানুষের কাছ থেকে যে তথ্যগুলো নিয়েছিল, সেই নেয়ার যে মাধ্যম সেটা ছিল এনুমারেশন ফর্ম। একদম। এই এনুমারেশন ফর্মটাই তো বেআইনি, তার কোনো আইনি অস্তিত্ব নেই। বিহারেও এই এনুমারেশন ফর্মের মাধ্যমেই তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং ইলেকটোরাল রোল তৈরি করা হয়েছিল, ভোটার তালিকা। তা ভোটার তালিকা যদি এনুমারেশন ফর্মটাই বেআইনি হয়ে থাকে, তাহলে তার মাধ্যমে সংগৃহীত সমস্ত তথ্যই বেআইনি, এবং সেই বেআইনি তথ্য দিয়ে যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেই তালিকাটিও বেআইনি। ভোটার তালিকাটি যদি বেআইনি হয়, তাহলে ভোটটা কে দিল? কারা ভোট দিল? কেউ দিল কি? আইনের চোখে কেউ কি ভোট দিল? দিল না। ফলে ভোটটা কোথায় হলো আমি মন্তব্য করতে পারছি না, সরি। তবে আমরা যে আগের আপনার আলোচনা করেছিলাম এই একই জিনিসটা নিয়ে, এসআইআর, তো সেখানে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট আপনার ওই পিএলের ওপরে রায় দেবেন। তো আমরা এখন ওটার জন্য অপেক্ষা করছি, তখন জানা যাবে আর কি। না, রায় দেবেন ব্যাপারটা নয়, কিন্তু
তারা এটা নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ। হয়তো তার পরবর্তী স্টেপ, হ্যাঁ অবশ্যই, মানে অবশ্যই। ব্যাপারটাকে মানে আগে ধরবেন, আলোচনা করবেন, ঠিক? আচ্ছা, তো তবে আজকের আলোচনায় যাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির ব্যাপারে। সর্বনাশ, আর এক এনুমারেশন ফর্ম, আবার এক এনুমারেশন ফর্ম নিয়ে আপনি হাজির হলেন। তো আমার প্রথম প্রশ্ন, তো শুরু করি ডক্টর রায়। হ্যাঁ, শুরু করুন, নিশ্চয়ই করুন। আচ্ছা, আলোচনার স্বার্থে আপনি কি সংক্ষেপে ব্যাখ্যা করতে পারবেন, মানে করলে ভালো আর কি আমাদের দর্শকদের জন্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির আসলে কি, কিভাবে এটা গঠিত হয়েছিল এবং কোন আইনের অধীনে এটা পরিচালিত হয়? আপনি প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করছেন, একদম। আজকে এর কোনো উত্তর নেই, কারণ কোনো কিছু গঠিত হয়নি, কোনো কিছু পরিচালিত হচ্ছে না, কিছু হচ্ছে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বর্তমানে প্রেজেন্ট টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ জিনিসটা নেই। এই জিনিসটা ভারতের আইনে কোথাও নেই, এখন নেই। অথবা আপনি যে বলছেন পরিচালিত হয়, এই যে প্রেজেন্ট টেন্স ইউজ করছেন, প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবেন না। আচ্ছা, যদি আমরা পাস্টে যাই, পাস্টে কোথা থেকে যে এর একটা সূত্র শুরু হয়েছিল, আপনি যে সেই শুরুটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে কথাটা বলছেন, এটা যে পারপাসটা কি, আপনি সেই পারপাসটা যখনই আপনি রিয়েলাইজ করবেন, তখন বুঝবেন এই কোশ্চেনগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে আপনার। কারণ আপনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে এখন কোনো কথা বলতে পারবেন না। বলতে পারতেন একটা তারিখ পর্যন্ত, একটা এক্স্যাক্ট টাইম পর্যন্ত। টাইমটা কবে কবে জানেন? 2000 সালের 31শে মে রাত 12টা বাজার আগের মুহূর্ত পর্যন্ত। যেই না 2000 সালের 31শে মে রাত 12টার ঘন্টা পড়ে গেল, তারপর থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যাকে সংক্ষেপে আপনি ইডি বলছেন বা তখন বলা হতো, সেইটা অস্তিত্বহীন হয়ে গেল একদম। তো যদি অস্তিত্বহীন হয়ে গেল, তাহলে তারা এখন আবার কি পরিচালনা করছে? কিছুই করছে না। ভারতের কোথাও কোনো ইডি কিছু করছে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, কি নিয়ে আপনি কথা বলছেন? কিন্তু ডক্টর রয়, সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি দাবি করেছেন যে আমাদের সংবিধানের আওতায় ইডির অস্তিত্ব বৈধ নয়। কোন সাংবিধানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আপনি এই কথাটা বলছেন? আইন নেই, সংবিধান মানে সংবিধান তো হচ্ছে সর্বোচ্চ আইন ভারতের। সেই সর্বোচ্চ আইনের অধীনেই সমস্ত আইনগুলো। তো যে আইনের মাধ্যমে এটা করা হয়েছিল কোনো এক সময়, বা যে আইনটা যখন প্রচলিত ছিল, তখন যে আইনি এই যে একটি তদন্তকারী সংস্থা ছিল, তাকে যদিও তার সঙ্গে ওই তখনকার ওই আইনটির কোনো সম্পর্ক ছিল না, ওই আইনের অধীনে সংস্থাটি গঠিত ছিল না, তবুও একটি সংস্থা ছিল, তার নাম ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, তারই আন্ডারে এই তদন্তকারী সংস্থাটি ছিল। তার নাম ছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, বা সংক্ষেপে তাকে ইডি বলা হতো, ঠিক? কিন্তু যতদিন পর্যন্ত ওই কোন আইনের কথা, নামটা বলি, নামটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973। এই আইন যখন ছিল প্রচলিত এদেশে, তখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নামক একটি তদন্তকারী সংস্থা ছিল, ঠিক? কিন্তু 2000 সালের 31 মে রাত 12টা থেকে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973, হ্যাঁ, ওই আইনটি রিপিল হয়ে গেল। মানে আইনটিকে সরিয়ে দিয়ে তার জায়গায় অন্য একটি আইন আনা হলো। সেই আইনটির নাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999, ঠিক আছে? এই যে আইনটা, এই আইনের মাধ্যমে প্রথমবার ভারতে একটি তদন্তকারী সংস্থা তৈরি হলো আইনের মাধ্যমে। সেই আইনটির নাম বললাম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999, দ্যাট ইজ সংক্ষেপে ফেমা। তার আন্ডারে তৈরি হলো যে সংস্থাটি, তার নাম হচ্ছে ডাইরেক্টরেট অব এনফোর্সমেন্ট। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা সংস্থা। এটা ওই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কোনো কিছু নয়, তার সঙ্গে যুক্ত নয় কোনোভাবে। আপনি ওই যে বলবেন যে, যেমন ধরুন একটা ইউনিভার্সিটির কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা না বলে ক্যালকাটা ইউনিভার্সিটি বললেও তো চলে, আপনি বলবেন না, না এটা ওটা যেভাবে চলে তার সঙ্গে আপনি এই সংস্থার সম্পর্ক নেই। এটা একটা আইন দিয়ে তৈরি করা হয়েছে। আইনের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে কোনো নেই। এখন আছে যেটা ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট। ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টকে আপনি সংক্ষেপে ইডি বলতে পারেন না।
ধরা যাক আপনি ইডি বলেছেন, সে তো পরের কথা আসছি, কিন্তু আপনি এখন এই 2026 সালে এই প্রায় মানে মে মাস হতে চললো, এখন যে বলেন যে আজকে মে মাস কিনা, আজকে তো না, 30 এপ্রিল, হ্যাঁ কালকে 1 মে, হ্যাঁ 1 মে। তা ওই এখন আপনার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে কোনো কিছু ডাইরেক্টরেট নেই, অথচ সারা ভারতের প্রতিটি খবরের কাগজে, টিভিতে, সব চ্যানেলে যখনই কিছু খুলবেন ইডির দৌরাত্ম, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দৌরাত্ম নিয়ে বিরাট কথা লেখা হয়। এক্স্যাক্টলি। কিন্তু এই ইডি বলে কেউ কিছু দৌড় করছেই না, তার দৌরাত্ম করতে গেল, কারণ জিনিসটা তো নেই। তার মানে আমরা কতখানি বেকুব দেখুন, যে আমরা আদৌ জানি না এই তদন্তকারী সংস্থার নামটা কি। কিসের শিক্ষার কথা বলেন আপনারা সব? এটা শিক্ষা? এতটুকু আইন সম্পর্কে ধারণা আপনার নেই? এনফোর্সমেন্ট ডাইরেক্টর কোথায়? এনফোর্সমেন্ট ডাইরেক্টরের নামে যদি কোথাও কোনো রকম তথ্য মানে কোনো আইনে দেওয়া হয়ে থাকে যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কথা উল্লেখ করা হয়েছে, আমি বলবো আইনের চোখে ওই জিনিসটি সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে, ওটা বেআইনি হয়ে যাবে, কারণ এরকম এনফোর্সমেন্ট ডাইরেক্টরের পর কোনো ডাইরেক্টরেটই নেই। আপনাকে লিখতে হবে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট। ফেমাতে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট 36 সেকশন লেখা আছে, তৈরি করা হয়েছে। ওই তৈরি করা যে হলো, তা আপনি বলবেন যে হয়তো এমন হতে পারে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও আছে, নেই। তার জন্য আপনাকে জানতে হবে আরেকটা আইন, জেনারেল কজ অ্যাক্ট। সেই জেনারেল কজ অ্যাক্টের সেকশন 24 আপনাকে যেতে হবে। আপনি দেখতে পাবেন যদি কোনো আইন রিপিল করা হয়, তাহলে সেই আইনের আন্ডারে যা কিছু ছিল, যত সংস্থা তৈরি হয়েছিল, তদন্তকারী দল, মুক্তমুক্তার যার নাম, ডেজিগনেশন, সমস্ত কিছু ইনভ্যালিড হয়ে যাবে যদি সেগুলি নতুন যেটা দিয়ে রিপিল করা হলো সেই আইনের মধ্যে সেই সংস্থাগুলির নাম না থাকে, আর আপনি ব্যবহার করতে পারবেন না, সুপারসিডেড হয়ে যাবে। তার মানে ধরা যাক আগে ছিল ওটা এনফোর্সমেন্ট ডাইরেক্টর, যেহেতু আপনি ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট তৈরি করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টর নামক সংস্থাটি সুপারসিডেড হয়ে গেল, আপনি ব্যবহার করতে পারবেন না। অথচ আমি জানি অনেক হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টের অর্ডারেও লেখা আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। হতে পারে না, এটা ভুল, এই তথ্যটা ভুল। সুপ্রিম কোর্টের আইনে, সুপ্রিম কোর্টের কোনো রুলিংয়ে যদি লেখা, অবজারভেশনে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট লেখা হয়ে থাকে, তাহলে ওই অবজারভেশনটি রং, দ্যাট ইজ ভয়েড, থাকতে পারে না। এইটা আমি আপনাকে এই প্রথমবার আমি সবার সামনে জানাচ্ছি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে কোনো সংস্থার অস্তিত্ব ভারতবর্ষে নেই। অ্যাট প্রেজেন্ট যেটা আছে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টকে আপনি সংক্ষেপে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট করতে পারবেন না, আপনি বেআইনি কাজ করছেন। আপনি যেটা বলছেন আজকে, সেটা তো একটা সাধারণ ভুল না, এটা তো একটা মারাত্মক ব্লান্ডার, ইফ আই মিস। হ্যাঁ, অফকোর্স, ভুল কিসের? ভুল না তো, পরিষ্কার লেখা আছে। আপনি অন্য নাকি দেখতে পাননি কি লেখা আছে ওটা? সাপোজ কোনো একজন হাইকোর্টের মানে মাননীয় বিচারক বললেন যে এই তথ্যগুলো আমাকে সাপ্লাই করুন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সাপ্লাই করবে বলে লিখে দিলেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন শর্ট ইডি, তারা আমাকে এই তথ্যগুলো দেবে ইন ক্লোজ এনভেলপ, ঠিক আছে? আচ্ছা, এটা হয়তো অর্ডার হলো। এবার যদি সেই তথ্যগুলো ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, এনফোর্সমেন্টের ডাইরেক্টর তো নেই, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টের কোনো লোক এসে, কোনো অফিসার যদি খামের মধ্যে ঢুকিয়ে ওটা দিয়ে দেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অপোজিশন যিনি উকিল থাকবেন তিনি অপোজ করতে পারেন যে আপনি এই ডকুমেন্টটা নিতে পারবেন না, কারণ এই মহামান্য কোর্টের হয়তো তিনি নিজেই অর্ডার দিয়েছেন, মহামান্য কোর্টের অর্ডার ছিল যে সাবমিট করবে এই তথ্যগুলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এনফোর্সমেন্ট ডাইরেক্টর যেহেতু সাবমিট করছে না, এই তথ্যটা আপনি নিতে পারবেন না, ইট ইজ ইনভ্যালিড। লজিক্যাল কি লজিক্যাল না? লজিক্যাল তো বটে, তবে আপনি রামের কাছ থেকে তথ্য চেয়েছেন, করিম এসে দিল, নিতে পারবেন? আমি তাও করবো না, আপনাকে রামের কাছ থেকে নিতে হবে। রাম আছে কি না আছে আমার দেখার দরকার নেই, কারণ আপনি নিজে তো অর্ডার করছেন রামের কাছ থেকে নেবেন। আপনি করিম দিচ্ছে, আপনি করিমের কাছ থেকে নিয়ে আপনি ওটাকে আমার এগেন্সটে চালিয়ে দিচ্ছেন কি করে? হাও বেআইনি। মানে আই এম লস্ট অফ ওয়ার্ডস বলতে পারেন, কারণ এত বড় একটা কর্মকাণ্ড চলছে আমাদের ভারতে, যেখানে আমরা নির্ভরও তাদের প্রতি, যে তারা আমাদের জন্য ভালো কাজ করছে, তারা করাপশনের বিরুদ্ধে লড়াই করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি এই ধরনের একটা প্রশ্ন তোলেন,
যে ওদের পুরো কাণ্ডটাই বেআইনিভাবে ওরা আইন করবার চেষ্টা করছে, আইনি কাজ করছে। টেকনিক্যালি তো তাই দাঁড়াচ্ছে। আমি এখানে ইনফরমেশন দিয়ে দিই আপনাকে, আমার ইয়ারটা এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক সুপ্রিম কোর্টের জাস্টিস কানভিলকার হ্যাঁ। তিনি একটি অর্ডার দিলেন। কেন অর্ডার দিলেন? কারণ যখন নাকি এই ফেমার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উঠে গিয়ে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তৈরি হলো, তাদের যারা অফিসার ছিলেন সেই অফিসাররা বিভিন্ন এই ধরনের কাজগুলো করছেন। কিসের কোন কাজগুলো? পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং অ্যাক্ট। এই যে মানি লন্ডারিং অ্যাক্টের জন্য যে সমস্ত মানে তদন্তগুলো হবে, সেই তদন্তকারীদের সাহায্য করতে পারে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টের এই অফিসাররা, সাহায্য করতে পারে। ঠিক আছে, এইটা লেখা আছে। কোথায় লেখা আছে? পিএমএলএতেই লেখা আছে। ঠিক আছে, সাহায্য করতে পারে, রাইট, করলো। তা কে করছে সাহায্য? এই ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টের অফিসাররাই করছে। এই নিয়ে কেস হয়েছিল, বিভিন্ন রকম অনেকে কেস করেছিলেন যে তারা এরকমভাবে অত্যাচার করছে, এই করছে, সে করছে, এরা এটা বেআইনিভাবে কাজ করছে কিনা এটা হুজুর আপনারা ঠিক করে দিন। ফাইনালে মহামান্য সুপ্রিম কোর্টে ব্যাপারটা গেল, সমস্ত কেসগুলো যেখানে যেখানে হয়েছিল, যত হাইকোর্টে কেস ছিল, সুপ্রিম কোর্টে ছিল, সবগুলো একসঙ্গে ক্লাব করা হলো। ক্লাব করে সুপ্রিম কোর্ট একটি রায় দিল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা যা করছেন সেগুলো সবই আইনসম্মত। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে লেখা আছে ইন শর্ট ইডি, যা করছে সবই আইনসম্মত। অতএব এ ব্যাপারে আর কোনো রকম করা হবে, এইভাবে ডিসপোজ করে দেওয়া হলো, সমস্ত কেসগুলো মিটিয়ে দেওয়া হলো, মিটে গেল। এবং সে অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট লোকরা যা করছে সব ঠিক করছে। হ্যাঁ, সবাই আমরা বুঝে গেলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে একটা জিনিস আমরা বুঝলাম না, ওই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা, সেই অর্ডারটা কীরকম ভাবে হবে জানেন তো? সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডার দেয়, মানে কোনো ল যদি ডিক্লেয়ার করে, তাহলে লেখা আছে ইন আর্টিকেল 142, 136 মতো, যে ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল দ্য কোর্টস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অন অল দ্য কোর্টস, নট অন অল দ্য পিপল। মনে রাখবেন কথাটা। সুপ্রিম কোর্ট কিছু বলেছেন, সেটা ভারতের প্রতিটি মানুষকে মেনে চলতে হবে এমনটা কথা কিন্তু লেখা নেই। আমরা কনস্টিটিউশনে তেমন কোনো ভার্সন লিখিনি। আমাদের কথাটা ছিল, বয়ানটা ছিল, ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল দ্য কোর্টস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তা কোর্ট তো বাইন্ডিং বাউন্ড থাকবে, স্বাভাবিক। আপনি বাউন্ড না, আপনি কি করবেন নাকি সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা আপনাকে কোনোভাবে বাউন্ড করেনি। ঠিক আছে, এটা গেল অন্য একটা অবজারভেশন। এবার আমার বক্তব্য হচ্ছে, তা যেহেতু সুপ্রিম কোর্ট একটা ল করলেন, কি লটা হলো? যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে ইডি, তার অফিসাররা যা করছেন সেগুলো সব ঠিক আছে, সেগুলো আইন মাফিক হচ্ছে, সংবিধান বিরোধী নয়। ঠিক আছে, এটা সবাই মেনে নিল। অর্থাৎ এবারে এই মানে যে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টে যারা, তারা সবাই বিরাটভাবে কাজকর্ম শুরু করে দিলেন, সবাই করে গেলেন ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট। কিন্তু মুশকিলটা কি বলুন তো? সুপ্রিম কোর্টের অর্ডারটা আমরা দেখলাম না, আমরা কি যেন ভাবলাম ইডিয়েটের মতো। কারণ সেখানে তো লেখা আছে পরিষ্কার, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে ইডি, তাদের অফিসাররা যা করবেন সেগুলো সবই সঠিক। কনস্টিটিউশন কোন সালে দেওয়া হচ্ছে? 2021 বা 2022। হ্যাঁ, আপনাকে একটু বলে রাখি, আপনি মনে হয় ওই 3 বেঞ্চ জাজের কথা বলছেন, যেখানে মানে three judge bench, three judge bench। AM খানভিলকার, ওটা 2022-এ। 2022-এ। তাহলে 2022-এ সুপ্রিম কোর্ট জানাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সংক্ষেপে ইডি, তাদের অফিসাররা যা করছে সেগুলো সব ঠিক, কনস্টিটিউশন, এবং এটা ভ্যালিড আন্ডার আর্টিকেল 136। সুপ্রিম কোর্ট ল বলেছে, এটা তো সবাইকে মানতে বাধ্য, একদম মানতে বাধ্য। ঠিক, ঠিকই তো। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টের অফিসাররা নয়, তেমনটা তো বলেনি সুপ্রিম কোর্ট। তার ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টের অফিসাররা যা করছে সেটা আইনি কিনা বেআইনি কিনা, এটা তো এখনো পর্যন্ত আনরিজলভ। সুপ্রিম কোর্ট তো তেমন কোনো কথা বলেনি যে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট যেটা বলেছে সেটা ঠিক, যা করছে তা ঠিক করছে। তার মানে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট ঠিক করছে কিনা সেই কোশ্চেনটা এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়ে গেছে, তার কোনো সলিউশন এখনো হয়নি। ভাবতে পারি কিনা? কারণ ওটা তো যা বলেছে সেগুলো তো উইল বি অ্যাপ্লিকেবল টু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইরেসপেক্টিভ অফ হোয়েদার ইট ইজ এক্সিস্টিং অর নট। আপনি যদি বলেন যে না এটা তো অভ্যাস, না অভ্যাস কি, লয়ের মধ্যে অভ্যাস কি? আবার যদি কোনো কিছু না লেখা থাকতো তাহলে আমি বুঝতাম, লেখা তো আছে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট, আপনি এখানে অভ্যাস তার উপরে ওটাকে রিপ্লেস করে এনফোর্সমেন্ট ডাইরেক্টর লিখতে পারবেন না। আপনি লিখে থাকেন সেটা হয়নি, সেটা আইনগত হলো না।
ওটা তো আপনি চালাতে পারবেন না। যেটা আইনসম্মতভাবে আপনি মানে কোনো অর্ডার দিয়েছেন সেটা কোর্ট মানতে বাধ্য, শিওর। কিন্তু এক্ষেত্রে আইনটা আপনি অ্যাপ্লাই কোথায় করলেন? এটা আইনসম্মত কি করে হলো? 2022 সালে আপনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পেয়েছেন কোথায়? বলতে পারি কি আমি নাকি পারি না? না, এই লজিকে তো অবশ্যই বলতে পারি। এই লজিক না, লজিক আমার তো অন্য কোন লজিক আছে। হ্যাঁ, না অফকোর্স আপনি দেখুন না, দেখুন না, আপনি আমাকে দিন এই বইটা দিন, এই যে এই বইটা একসময় আমি লিখেছিলাম, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে। সেকশন 36 দেখুন কি লেখা আছে, তাহলেই বোঝা যাবে যে ঠিক কিনা ভুল। সেকশন 36 অফ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999, তার সেকশন 36 কি লেখা আছে দেখা যাক। 36(1) The central government shall establish a directorate of enforcement with a director and such other officers or class of officers as it thinks fit, who shall be called officers of enforcement for the purposes of this act. This act মানে Directorate of Enforcement আছে কোথায় না? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999। এখন ভারতবর্ষে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 চালু আছে, ফেমা চালু আছে। ফেরা নেই, ফেরা যদি না থাকে তাহলে ফেরার সঙ্গে সব কিছুই বিদায় হয়ে গেছে। ঢাকি সমেত বিসর্জন যাকে বলে, হ্যাঁ ভয়েড, ঠিক আছে, ভয়েড। এখন আর কিছু নেই, কারণ বাকিগুলো তৈরি হয়ে গেছে। ওই যে জেনারেল কজ অ্যাক্ট বলেছিলাম, তার সেই অনুযায়ী তৈরি হয়ে গেছে। ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট, এখন ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট বহাল তবে হতে আছে, তারা যা কিছু করার করবে। এখানে এনফোর্সমেন্ট একটা কিছু করতেই পারবে না। তাহলে আপনি কি অস্বীকার করলেন ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টের কিছু নেই দেশে? তাহলে আপনি ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টের অফিসাররা কী কাজ করছেন? পিএমের তো এনফোর্সমেন্ট ডাইরেক্টর কিছু করবে এমন তো বলা হয়নি। সেখানে বলা হয়েছে ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টের অফিসাররা কাজ করবে। এই যে তালগোল পাকিয়ে দেওয়া সব কিছু না, এরই রিফ্লেকশন হচ্ছে আমাদের দেশের এই অবস্থাটা। যার জন্য এই যে আমি যে বলছি ভোট হয়নি, এটা তো ভোটটা হলো কী করে বলুন আমাকে। এনুমারেশন ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করতেই পারেন না, কারণ এনুমারেশন ফর্মটা আপনার স্পেসিফাইড ফর্ম নয়। তার মানে আপনার ভোটার তালিকা তৈরি হয়নি। ভোটার তালিকা তৈরি না হলে আপনি সেখানে ভোট কারা দিল? কারা ভোট দিল? ভোটার তালিকা নেই, আপনি কী করে ভেরিফাই করলেন কে এলো বা কেউ এলো না? হাউ? তো আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর রয়, এই ইডি হ্যাঁ যদি এরকম ভাবে চলতে পারে আর কি, ইডি চলছে না, কোথায় ইডি? মানে যাই চলছে আর কি এই সিস্টেমটাতে, এই সিস্টেম, হ্যাঁ এই সিস্টেম, এইটাকে কারেক্টিভ মেজারের জন্য আমাদের কি স্টেপ নেওয়া হবে? প্রথম কথা আমাদের ঘুমটা ভাঙতে হবে। আমরা ঘুমোচ্ছি তো, ঘুম আর কিছুদিন ভাঙছে না। যখন ঘুম থেকে উঠি আর কিছু স্টেপ দিতে হবে না। ঘুম থেকে উঠলেই সব স্টেপ অটোমেটিক দেখতে পাবেন। আপনি স্টেপ দেখতে পাচ্ছেন না, কারণ আপনার চোখ বন্ধ। চোখটা খুললেই দেখবেন যেখানে গাড্ডা, যেতে পারবেন না। সোজা কথা, আমরা দেখছি না, চোখ বন্ধ, আমরা এটা যাচ্ছি। বলুন কী বলুন, আপনি ইডি নিয়ে আর কী কোশ্চেন করবেন আমাকে? ইডি থাকলে তো আপনি কোশ্চেন করবেন। আপনি যদি 2000 সালের 31 মে পর্যন্ত আমাকে ইডি নিয়ে কোশ্চেন করতে আমি বলতে পারতাম, শিওর। তারপর আপনি বলতেই পারেন প্রেজেন্ট টেন্সে আপনি ইউজই করতে পারবেন না। ওটা বলতে পারেন দেয়ার ওয়াজ অ্যান অর্গানাইজেশন কল ইডি, এটা মানে আছে। কিন্তু আপনি দেয়ার ইজ করছেন, এই দেয়ার ইজ হবে না, আপনাকে টেন্স জানতে হবে। আরে গ্রামারও জানবেন। মাই ডিয়ার, এক্ষুনি আপনাকে বলি একটা কথা এই গ্রামারের ব্যাপারে। এই যে আপনারা ভোট দিলেন বা আমরা গেলাম সবাই লাইনে দাঁড়ালাম না, কি যেন করলাম একটা, আমি তো ভোট বলছি না, সেইখানে কিন্তু ছিল আপনাকে একটা স্লিপ দিয়েছিল, তাই না? হ্যাঁ, একটা স্লিপ দিয়েছিল। স্লিপের মধ্যে লেখা ছিল যে আপনি কি নিয়ে যাবেন সঙ্গে করে। হ্যাঁ, পরিচয়পত্র কি ইংরেজিতে যেটা লেখা ছিল নাম্বার 6-এ দেখবেন, ওই উঠে দেখবেন লেখা আছে 6-এ যে আপনার এই কাগজটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই, কারোর কাছে থাকলে হতো। আপনার কাছে নেই, আছে নাকি কোনো কারণে স্লিপটা? হ্যাঁ, এই যে ডক্টর রয় আপনি ওই স্লিপটার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, ভোটার তথ্য স্লিপ। ও ইয়া, এই যে এটা খুব ভালো। এই তো এদিকে আর যাবো না, এর দেখে করুন আপনি। এইখানে ইনস্ট্রাকশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ভোটার্স, ইংরেজিতে লেখা আছে। তারপরে হচ্ছে বিএলও নেম মুক্ত গেল। এবারে আমি বলছি প্রথমে ইংরেজি, প্রথমে 6টা পয়েন্ট দেওয়া আছে বাংলা লেখা, তারপরে তারই আবার ইংরেজি 1, 2 করে 6। আমি আগে ইংরেজি লাইনটা বলি। প্রথম লাস্ট যেটা সেটা হচ্ছে 6 নম্বর, কি আপনি কি নিয়ে যাবেন সঙ্গে লেখা আছে দেখুন, পরিষ্কারভাবে লিখেছে, চমৎকার। দিস স্লিপ উইল নট বি অ্যাকসেপ্টেড ফর দি পারপাস অফ আইডেন্টিফিকেশন ইন পোলিং স্টেশন, রাইট? কারেক্ট। You are required to carry EPIC or one of the 12 alternative documents specified by the Commission for Voting. বলে 12টা ডকুমেন্টের কথা এখানে বলা আছে। তার মানে আপনার কাছে যদি এপিক থাকে আপনার আর কিছু দিতে হবে না, মানে ভোটার আইডি কার্ড কিছু দরকার নেই। ভোটার আইডি কার্ড যদি কোনো কারণে না থাকে তাহলে আপনি এই 12টা, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসওয়ার্ড কোড কী সব জানো, এই 12খানা কার্ডের যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তার মানে এস্টাবলিশ করবে এই
এই যে স্লিপটা যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আপনি, খুব স্বাভাবিক নর্মাল ব্যাপার। ঠিক, তা এটা তো নর্মাল। এবারে ধরুন একজন লোক বাংলা জানে না, নিশ্চয়ই বাংলা জানে না, ইংরেজি জানে, যারা ইংরেজি জানে তাদের জন্য বাংলায় লেখা আছে। হ্যাঁ, এইবার বাংলায় লেখা আছে, সে 6 নম্বরে যায়, দেখি বাংলায় কি লেখা আছে। ধরুন যে একজন লোক ইংরেজি জানে না, তো বাংলা জানে, কিন্তু বাংলা সে ভালোই জানে, মানে বাংলায় সে বুঝতে পারবে। আপনি বাংলায় লিখেছে, যে ওই যে স্লিপটা ক্যারি করলে আপনার ইংরেজি ক্লিয়ার ছিল, বাংলায় কি লিখেছে দেখুন। ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয় বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। এই যে ট্রান্সলেশনটা, এইটা কি ইংরেজির ট্রান্সলেশন হলো? এটার মানে কি দাঁড়াচ্ছে, দিস স্লিপ উইল নট বি অ্যাকসেপ্টেড ফর দি পারপাস অফ আইডেন্টিফিকেশন ইন পোলিং স্টেশন। You are required to carry EPIC or one of the 12 alternative documents specified by the Commission for voting. এটা ইংরেজিতে পরিষ্কার বোঝা গেল, কিন্তু বাংলায় কি এটা মানে এটা দাঁড়ালো যে ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। এই জেটি মানে কি? হ্যাঁ, এই জেটিটা তো খিদিরপুরে একটা জেটি আছে, ওটা এটা না বোধ হয়, তাই না? আর কি জেটি? এটা তো মানেটা কি দাঁড়ালো, এটা কি মানে হলো এটা? আরে বসে ভোট দিতে আমাদের এই কাগজ নিয়ে গেছে, কিসের কোনো তো ভোট নেই, এটা কেন দিয়েছে বলতে পারেন এইরকম লেখা? কারণ ভোটটা হয়নি, এটা ভোট না, এই পুরো ব্যাপারটাই দেয়নি, এই কারণে এটা হচ্ছে, বুঝলেন? এটা একটা এক্সাম্পল দিলাম আপনাকে। এই একইভাবে এনুমারেশন ফর্ম, কোথাকার এনুমারেশন ফর্ম? একইভাবে আপনার দেখুন না, ডাইরেক্টর অফ এনফোর্সমেন্টকে আপনি চালিয়ে যাচ্ছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টর 2002 সালেও, 22 সালেও, যেখানে আপনারা দায়িত্ব নিয়ে আইনটা নিয়ে এসেছেন। না, ওরা কেউ আইন নিয়ে, আপনি আইন নিয়ে এসেছেন, ভুল করছেন। এই ভুলটা আপনারা করছেন বলে সব গন্ডগোল হচ্ছে। আমরা আইন নিয়ে এসেছি, অন্য কেউ আইন নেই, কোনো জাজ আইন নেই, কোনো পুলিশ আইন নিয়ে আসেনি, গভর্নমেন্ট আইন নিয়ে আনে, আইন আমরা এনেছি, পার্লামেন্টে আমরা আইন তৈরি করি। এই আমরা যে করি, এই জিনিসটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়া হয়েছে, তার পরিণাম ভোগ করুন, এই ভোগ করছে। এই দেখছেন ভুলভাল ইংরেজি, ভুল বাংলা, এই বাংলা চালাচ্ছেন আপনি আমার উপরে। এটা কি আর কি পেয়েছে না, ছ্যাবলাম হচ্ছে। যার জন্য দেখবেন কথায় কথায় বলে শাসক দল, শাসক করছে কে? হ্যাঁ, মানে আমি এখনো শাসিত, আর শাসক উঠলেই শোষণও আসবে। I mean, এর সলিউশন কোথায়? আরে সলিউশনটা তো আছে, সেই সলিউশন আমরা শিগগিরই করবো, বলে চোখটা খুলুন। সলিউশন করার জন্য কোনো কিছু দরকার নেই, আপনি চোখটা খুলুন, ব্যাস খতম। আপনি চোখ খুলতে পারছেন না, খুলেননি বলে, আমরা খুলিনি বলে সামনে যে অতলে তলিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। আমি বলবো না যে ডক্টর রয় আজকে খুব রেগে গেছিলেন, তবে এটা ডেফিনেটলি বলবো আজকে ডক্টর রয় ভীষণ উত্তেজিত হয়ে গেছিলেন। এবং আমার মনে হয় ডক্টর রয় যে আপনার জায়গা থেকে আপনি এতটা ডিপলি ভাবছেন, সেরকম যদি আমি মনে করি যে এখনকার যে ইউথ পপুলেশন আছে, তারা যদি একটু ভাবতো, সার্টেন পার্সেন্টেজ, মেবি 10% অলসো, তবে আমার মনে হয় যে এই দেশে যে চেঞ্জেসগুলো দরকার ছিল না, এটা কারেক্টিভ ওয়ে সেটা হতো। কারণ দেখুন, এই যতগুলো জিনিস নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, সবটাই কি দেশের স্বার্থেই হচ্ছে, নিশ্চয়ই সেটা স্বার্থে ভালো জিনিস হচ্ছে। পরের বার আবার আপনার কাছে আমরা আসতে চাইবো। সো আপলিফটের টিমের তরফ থেকে আবার অসংখ্য ধন্যবাদ ডক্টর রয়কে। একটা দুর্দান্ত সেশন আমরা করলাম আজকে। তো দেখা যাক বাকি দেশের লোকরা কি মতামত দিচ্ছে, আর থাকবেন আমাদের সঙ্গে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার